এই যে এই এরিয়া হলো ঝাঁসি, এই ঝাঁসিতে নেতৃত্ব দিয়েছিল লক্ষ্মীবাই বা মনুবাই বা মানবতী বাই। এই এরিয়াটাকে বলা হতো বুন্দেলখন্ড এরিয়া বা গোয়ালিয়র এরিয়া। এই যে এই এরিয়াটাকে বলা হতো গোয়ালিয়র এরিয়া বা বুন্দেলখন্ড এরিয়া। এখানে রাজা ছিল গঙ্গাধর রাও আর তার স্ত্রী ছিল ওই মনুবাই বা মণিকর্ণিকা তম্বে, এবং তাদের দুজনের একটি দত্তক পুত্র ছিল দামোদর। এখন বিয়ের মোটামুটি 2 বছরের ভিতরে গঙ্গাধর রাও মারা যায়। সেক্ষেত্রে এই ঝাঁসি বা গোয়ালিয়র এরিয়ার শাসনভার চলে আসে এই মনুবাই বা লক্ষ্মীবাইয়ের উপর। তো নরমালি এইভাবে লক্ষ্মীবাই তার শাসন চালাতে থাকে। চালাতে চালাতে 1853 খ্রিস্টাব্দে গিয়ে ডালহৌসি, ভারতের গভর্নর জেনারেল ডালহৌসি 1853 খ্রিস্টাব্দে ডক্ট্রিন অফ ল্যাপস অর্থাৎ সত্যবিলোপ নীতি, এই নীতিটা প্রয়োগ করে এই গোয়ালিয়র এরিয়াটাকে নিজের আন্ডারে নিয়ে নেয়, মানে ইংরেজদের আন্ডারে নিয়ে নেয়। এই ডক্ট্রিন অফ ল্যাপসে বলা ছিল যে কোন একটা রাজ্যের যদি উত্তরাধিকার না থাকে সেক্ষেত্রে দত্তক পুত্রকে উত্তরাধিকারী ঘোষণা করা যাবে না। সেই হিসাবে ঝাঁসিবাই বা লক্ষ্মীবাইয়ের ছিল দত্তক পুত্র দামোদর। এখন লক্ষ্মীবাই যেহেতু দামোদরকে উত্তরাধিকার ঘোষণা করতে পারবে না, ওই জন্য ইংরেজরা এই ঝাঁসি বা গোয়ালিয়র এরিয়া নিজের দখলে নিয়ে নেয়। এর জন্যই ওই লক্ষ্মীবাই খুবই ক্রুদ্ধ হয়ে যায় এবং সুযোগে থাকে যে কিভাবে এই ইংরেজদের বিরুদ্ধে প্রহার করা যায়। এবার এইভাবে চলতে চলতে ঝাঁসিবাই দেখে যে বিভিন্ন এরিয়াতে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে, ফলে ঝাঁসিবাইও তার নিজের এরিয়া থেকে কিভাবে বিদ্রোহ ঘোষণা করবে তার একটা পরিকল্পনা করতে থাকে এবং নিজের মতো করে তার সৈন্যবাহিনী গঠন করতে থাকে। এই সৈন্যবাহিনী গঠন করে 4 জুন গিয়ে তিনি বিদ্রোহের সূচনা করেন, ইংরেজদের বিরুদ্ধে একটা আক্রমণ ঘোষণা করেন। এবার এই গোয়ালিয়র এরিয়া বা ঝাঁসি এরিয়াতে যখন বিদ্রোহ হয় তখন এই এরিয়াতে বিদ্রোহ থামানোর জন্য ইংরেজদের তরফ থেকে পাঠানো হয়েছিল হিউরোজকে। ঝাঁসি এরিয়াতে বিদ্রোহ থামানোর জন্য আসে হিউরোজ। এবার অল্প কিছুদিন ধরে এই লক্ষ্মীবাই আর হিউরোজের ভেতর টুকটাক আক্রমণ বা যুদ্ধ চলতে থাকে। চলতে চলতে এইখানে হলো কানপুর এরিয়া, এই এরিয়াটা হলো কানপুর এরিয়া। এই কানপুর এরিয়াতে নেতৃত্ব দিয়েছিল নানা সাহেব, নানা সাহেবের সাথে ছিল তাতিয়া তোপে। তাতিয়া তোপে এই কানপুর এরিয়াতেও নেতৃত্ব দেয়, মানে নানা সাহেবের সাথে ছিল, তার সাথে সাথে ঝাঁসি চলে আসে এখানে লক্ষ্মীবাইকে সাহায্য করার জন্য। কানপুর থেকে তাতিয়া তোপে ঝাঁসি বা গোয়ালিয়র এরিয়াতে চলে আসে লক্ষ্মীবাইকে তার যুদ্ধে সাহায্য করার জন্য, এবং তারপর লক্ষ্মীবাই আর তাতিয়া তোপে এই দুজনে একসাথে মিশে হিউরোজের সাথে যুদ্ধ করে। তবে যুদ্ধ করতে করতে 1858 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে গিয়ে এই যুদ্ধটা একটা বড় আকার ধারণ করে এবং হিউরোজ এই যুদ্ধে জিতে যায়। হিউরোজ ঝাঁসিবাইয়ের সাথে ওই যুদ্ধে জিতে এই ঝাঁসি দখল করে নেয়। এবার এই ঝাঁসিতে ওই যে লক্ষ্মীবাই আর তাতিয়া তোপে রয়েছে তারা এইখান থেকে চলে আসে সিন্ধিয়া এরিয়াতে। এই এরিয়াটা ছিল সিন্ধিয়া এরিয়া। এই সিন্ধিয়া এরিয়ার যে রাজা, সেই রাজাকে হারিয়ে দেয়। রাজাকে হারিয়ে তাতিয়া তোপে আর ঝাঁসিবাই এই সিন্ধিয়া এরিয়া দখল করে নেয় এবং ওই সিন্ধিয়া এরিয়াতে যে সমস্ত প্রজারা রয়েছে সেই সমস্ত প্রজাদের প্রতিশ্রুতি দেয় যে এই এরিয়াতে আবারও মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা হবে এবং মারাঠা সাম্রাজ্যের পেশোয়া হবে কানপুরে থাকা নানা সাহেব। এবার এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে ঝাঁসিবাই আর তাতিয়া তোপে এই সিন্ধিয়া এরিয়াতেও ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং এই সিন্ধিয়া এরিয়াতে যুদ্ধ করতে করতে মোটামুটি জুন মাস নাগাদ 1858 খ্রিস্টাব্দের জুন মাস নাগাদ লক্ষ্মীবাই মারা যায়। লক্ষ্মীবাইয়ের সাথে হিউরোজের যুদ্ধে হিউরোজ লক্ষ্মীবাইকে হত্যা করে দেয়। হিউরোজ তার সাথে সাথে তাতিয়া তোপেকে হত্যা করে দিতে চেয়েছিল, কিন্তু তাতিয়া তোপে এখান থেকে পালিয়ে কোনো একটা জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর 1849 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে গিয়ে এখানে একটা জঙ্গল থেকে তাতিয়া তোপেকে খুঁজে পাওয়া যায় আর তারপর তাতিয়া তোপেকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। তো এইভাবে এই ঝাঁসি বা গোয়ালিয়র এরিয়া বা সিন্ধিয়া এরিয়া ইংরেজরা নিজেদের দখলে নিয়ে নেয়। ঝাঁসির এরিয়াতে বিদ্রোহ শুরু হয়েছিল 4 জুন থেকে। নেতৃত্ব দিয়েছিল লক্ষ্মীবাই বা মনুবাই বা মণিকর্ণিকা তম্বে আর তার সাথে ছিল তাতিয়া তোপে। তাতিয়া তোপে এসেছিল কানপুর এরিয়া থেকে। এবার এরপরে আসি কানপুর এরিয়াতে। কানপুর এরিয়াতে ঠিক পরের দিন অর্থাৎ 5 জুলাই বিদ্রোহের ঘোষণা হয় আর এই কানপুরে বিদ্রোহের জন্য নেতৃত্ব দেয় নানা সাহেব। তবে নানা সাহেব ইনিশিয়ালি এই বিদ্রোহে নেতৃত্ব দেয়নি। 5 জুন এই কানপুর এরিয়াতে যে সমস্ত ভারতীয় সেনারা রয়েছে তারা বিদ্রোহ ঘোষণা করে মিরাট ও ব্যারাকপুরের মতো। এই কানপুরের সেনারা বিদ্রোহ ঘোষণা করে কানপুরে যে সেনা ছাউনি ছিল সেটা দখল করে নেয়। এখন এই সেনাদের তেমন কোনো লিডার ছিল না, ফলে তারা নেতৃত্ব দেওয়ার জন্য এই কানপুর এরিয়াতে ফেমাস একজন লোক ছিল যিনি শেষ পেশোয়া বাজিরাও দ্বিতীয়র ছেলে ছিল নানা সাহেব বা ধন্দুপান। ওই ভারতীয় সেনারা ধন্দুপান বা নানা সাহেবের কাছে যায় এবং তাকে বলে যে আপনি আমাদেরকে নেতৃত্ব দিন। নানা সাহেব একদম প্রথম দিকে এই বিদ্রোহে নেতৃত্ব দিতে না চাইলেও আলটিমেট
আলটিমেটলি গিয়ে নানা সাহেব রাজি হয়ে যায় এবং বলেন যে ঠিক আছে, কানপুর থেকে আমি বিদ্রোহের নেতৃত্ব দেবো। এবং তারপর 25শে জুন তারিখে এই কানপুরে নানা সাহেবের নেতৃত্বে প্রথম বিদ্রোহ হয়। কানপুরে ইনিশিয়ালি বিদ্রোহ হয় 5ই জুন, তবে নানা সাহেবের নেতৃত্বে প্রথম বিদ্রোহ হয় 25শে জুন। নানা সাহেব এই বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার পিছনে তার একটা ব্যক্তিগত স্বার্থ ছিল। এর আগে আমরা দেখেছি যে 1818-19 খ্রিস্টাব্দে গিয়ে এই মারাঠা এরিয়াতে হয়েছিল তৃতীয় অঙ্গ মারাঠা যুদ্ধ। এই যুদ্ধে পেশোয়া ছিল বাজিরাও দ্বিতীয়। বাজিরাও দ্বিতীয় এই তৃতীয় অঙ্গ মারাঠা যুদ্ধে হেরে যায় এবং তাকে পেনশন দিয়ে এই কানপুরের ভেতরে পিঠুর বলে একটা জায়গা আছে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়। এখন বাজিরাও দ্বিতীয়র কোনো পুত্র সন্তান ছিল না, সেই হিসেবে বাজিরাও দ্বিতীয় একটি ছেলেকে দত্তক হিসেবে নিয়ে নেয় এবং সেই দত্তক পুত্র ছিল নানা সাহেব বা ধন্দুপন্ত। এখন বাজিরাও দ্বিতীয় যেহেতু পেনশন পেত, সেই হিসাবে তার ছেলে নানা সাহেবও পেনশন পেত। কিন্তু দিন যেতে যেতে দেখা যায় যে নানা সাহেবের পেনশনের পরিমাণ কমে গেছে, আর আলটিমেটলি 1856 খ্রিস্টাব্দে গিয়ে নানা সাহেবের পেনশন পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেই হিসাবে বেরেলিতে যেমন রাজা ছিল খান বাহাদুর খান, তার পেনশন বন্ধ হয়ে যাওয়ার জন্য তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সেই রকমই কানপুরে নানা সাহেবের পেনশন বন্ধ হয়ে যাওয়ার জন্য তিনিও একটা বিদ্রোহ ঘোষণা করেন ওই সমস্ত ভারতীয় সেনাদের নিয়ে। এবার ওই যে বললাম যে নানা সাহেব এই বিদ্রোহের ঘোষণা করেন 25শে জুন। নানা সাহেবের সাথে আরো দুজন ব্যক্তি এই বিদ্রোহে লিডার হিসেবে কাজ করেন, তারা হলেন তাতিয়া তোপে আর আজিমুল্লাহ। নানা সাহেবের সাথে ছিল তাতিয়া তোপে আর আজিমুল্লাহ, দুজন খুব বিশ্বস্ত অনুচর, তাতিয়া তোপে আর আজিমুল্লাহ। এখন নানা সাহেব 25শে জুন এই বিদ্রোহের নেতৃত্ব দিলেও তার ঠিক 2 দিন পর 27শে জুন এই কানপুর এরিয়াতে খুব নৃশংস একটা ঘটনা ঘটে, যেটাকে বলা হয় সতী চৌরা ঘাটের ঘটনা বা বিবি ঘাটের ঘটনা বা বিবি ঘাটের হত্যাকাণ্ড। কি হয় এখানে, এই কানপুর এরিয়াতে ওই যে বললাম যে ভারতীয় সেনারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, এখন ইংরেজ বহু ফ্যামিলি এই কানপুর এরিয়াতে ছিল। ইংরেজদের উপর এই অত্যাচার দেখে ইংরেজ ওই সমস্ত ফ্যামিলি চিন্তা ভাবনা করেছিল বা ডিসিশন নিয়েছিল যে তারা এই গঙ্গা নদী ধরে কলকাতা এসে পৌঁছাবে এবং কলকাতা থেকে ফাইনালি ইংল্যান্ড ফিরে যাবে। আর সেই হিসাবে ইংরেজ প্রচুর পরিবার মাঝে মধ্যেই এই গঙ্গা নদী ধরে কলকাতা আসতে থাকে। এবার এই আসতে আসতে 27শে জুন তারিখে বেশ কিছু ইংরেজ পরিবার নৌকায় করে এই কানপুর থেকে রওনা দেয়। এবার এই কানপুরে গঙ্গা নদীর পাশে একটা ঘাট রয়েছে সতী চৌরা ঘাট, যেখানে মূলত সতীদাহ প্রথার প্রচলন হতো বা সতীদাহ প্রথার প্র্যাকটিস করা হতো। এই ঘাটে অর্থাৎ সতী চৌরা ঘাট বা বিবি ঘাট, এই ঘাটে ওই সমস্ত ইংরেজ পরিবারদের যে সমস্ত নৌকা ছিল সেইগুলোকে থামিয়ে দেওয়া হয়। থামিয়ে ওই সমস্ত নৌকাতে পেট্রোল, ডিজেল বা বিভিন্ন জ্বালানি ছুড়ে মেরে সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়। ফলে ইংরেজ পরিবারের ওই সমস্ত লোকজন নৌকায় বসেই জ্বলে পুড়ে মারা যায়। এই ঘটনাটাকেই বলা হয় সতী চৌরা ঘাটের ঘটনা বা সতী চৌরা ঘাটের হত্যাকাণ্ড বা বিবি ঘাটের হত্যাকাণ্ড। এখন কেউ কেউ বলে যে এই হত্যাকাণ্ড বা এই ঘটনার পিছনে নানা সাহেবের আদেশ ছিল, আবার অনেকে বলে যে এই ঘটনার পিছনে ইংরেজ বা কোম্পানির একটা ইনডাইরেক্ট প্ল্যান ছিল, মানে কোম্পানি ইচ্ছা করেই প্ল্যান করে ওই ইংরেজ বিভিন্ন পরিবারের সদস্যদের হত্যা করে দেয়। তার পেছনে ইংরেজদের অনেক বড় একটা স্বার্থ ছিল। তো কি স্বার্থ ছিল আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই যে সতী চৌরা ঘাটের ঘটনা ঘটলো, এই ঘটনার একটা খবর ইংল্যান্ডের নিউজ পেপারে বড় আকারে ছাপা হয়, আর ওই খবরটা ছাপার ফলেই পুরো ইংল্যান্ড জুড়ে একটা মূল আলোচনার বিষয় হয়ে ওঠে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আদেশ দেয় যে এই রকম নৃশংস ঘটনার প্রতিশোধ নেওয়া অবশ্যই প্রয়োজন এবং তার জন্য তিনি ইংল্যান্ড থেকে আরো বেশি বেশি সৈন্যবাহিনী ভারতে পাঠান, যাতে এই বিদ্রোহ পুরোপুরি দমন করে দেওয়া যায়। আর তিনি বলেন যে এই বিদ্রোহ এমন ভাবে দমন করতে হবে যে এর পরে যেন অন্য কেউ ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ বা বিদ্রোহ করার কথা মাথাতে কল্পনাও না করতে পারে। ভারতবাসীকে এমন ভাবে শাস্তি দিতে হবে যাতে ইংরেজদের বিরুদ্ধে কথা বলার আগেও 100 বার ভাবে। তো যাই হোক, জুন মাসের 27 তারিখে সতী চৌরা ঘাটের ওই ঘটনাটা ঘটে। এরপর এই এরিয়াতে বিদ্রোহ থামানোর জন্য পাঠানো হয়েছিল হেনরি হ্যাভলককে। এবার হেনরি হ্যাভলক এসে বিভিন্ন কৌশল করে ভারতীয় সেনাদের হারিয়ে দেয়, ফলে নানা সাহেব একটু ভয় পেয়ে যায় এবং নানা সাহেব এই কানপুর থেকে পালিয়ে যায়। কোথায় পালিয়ে যায় কেউ জানে না, তবে বলা হয় যে নানা সাহেব কানপুর থেকে নেপাল পালিয়ে গেছে। ফলে নানা সাহেব এই কানপুর থেকে বেরিয়ে যাওয়ায় হ্যাভলক এই কানপুরের দখল নিয়ে নেয়। কানপুরে এই বিদ্রোহ থামানোর পর হ্যাভলক এই কানপুর থেকে চলে যায় লখনৌতে। হ্যাভলক কানপুর থেকে চলে যায় লখনৌতে, ফলে এই কানপুর ফাঁকা হয়ে যায়। এবার কানপুর যখন ফাঁকা হয়ে যায় তখন তাতিয়া তোপে আর নানা সাহেব কোনো এক জায়গা থেকে এসে আবারও এই কানপুর দখল করে এবং কানপুরে নানা সাহেব আর তাতিয়া তোপে আর তার সাথে ছিল আজিমুল্লাহ, তারা আবারও ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আর এবার ওই নানা সাহেবকে আটকানোর জন্য পাঠানো হয়
ক্যাম্পবেলকে, কলিন ক্যাম্পবেলকে। কানপুরে আবারও বিদ্রোহ থামানোর জন্য আসে কলিন ক্যাম্পবেল। ক্যাম্পবেল এসে বিভিন্ন ভাবে কৌশল টৌশল করে আবারও ওই নানা সাহেব আর তাতিয়া তোপেকে হারিয়ে দেয় এবং ফাইনালে দেখা যায় যে 1857 খ্রিস্টাব্দে 6ই ডিসেম্বর 1857 খ্রিস্টাব্দে 6ই ডিসেম্বর ক্যাম্পবেল এই কানপুরের দখল নেয়, কানপুরকে পুরোপুরি দখল করে নেয় বা কানপুরের বিদ্রোহ পুরোপুরি দমন করে দেয়। আর ওই যে বললাম নানা সাহেব আবারও নেপাল পালিয়ে যায়, তবে এর পরে আর নানা সাহেবের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এখন 6ই ডিসেম্বরের পর নানা সাহেব নেপাল পালিয়ে যায় আর ওই যে তাতিয়া তোপে পুরোপুরি ঝাঁসিতে চলে আসে লক্ষ্মীবাইকে সাহায্য করার জন্য। তো এইভাবে পুরোপুরি কানপুরের দখল হয়ে যায়। এরপরে একটা জায়গা রয়েছে আরা। আরা হলো বিহারে, এই যে এই এরিয়াটাকে বলা হয় আরা, বিহারের আরা। আরাতে একটা ছোট জায়গা আছে জগদীশপুর। এই জগদীশপুরের জমিদার ছিল কুনওয়ার সিং। আরার জগদীশপুরের জমিদার ছিল কুনওয়ার সিং। ইংরেজরা বিভিন্ন উপায়ে ওই জগদীশপুরের জমিদারি কুনওয়ার সিং এর কাছ থেকে কেড়ে নেয়। ফলে কুনওয়ার সিং এর ভেতরে ভেতরে একটা ক্ষোভ জন্ম নিতে থাকে এবং তিনি সুযোগে ছিলেন যে কখন ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করা যায়। এবার এই সময় আসতে আসতে এই আরার ভিতরে একটা জায়গা রয়েছে দানাপুর। দানাপুরে একটা সেনা ছাউনি ছিল। সেই সেনা ছাউনির ভেতর ভারতীয় সেনারা বিদ্রোহ ঘোষণা করে ওই ব্যারাকপুর, মিরাট এইসব জায়গার মতন। এখন দানাপুরের সেনা ছাউনি বিদ্রোহ ঘোষণা করে ওই সেনা ছাউনি দখল করে এবং তারপর চলে আসে ওই কুনওয়ার সিং এর ওপর এবং কুনওয়ার সিং ওই সেনাদের নেতৃত্ব দেয়। নেতৃত্ব দিয়ে ফাইনালি 27শে জুলাই 1857 খ্রিস্টাব্দে 27শে জুলাই ইংরেজদের বিরুদ্ধে একটা বড় আকারে বিদ্রোহের সূচনা করে। যদিও কুনওয়ার সিং যখন এই বিদ্রোহের সূচনা করে তখন তার বয়স ছিল প্রায় 87 বছর। তো যাই হোক, এই আরা এরিয়াতে বিদ্রোহ খুব বেশি বড় আকার ধারণ করেনি। এই আরাতে বিদ্রোহ থামানোর জন্য এসেছিল লি গ্র্যান্ট। আরাতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কুনওয়ার সিং আর এটা দমনের দায়িত্ব নিয়েছিল লি গ্র্যান্ট। এখন এই কুনওয়ার সিং আর লি গ্র্যান্ট এদের দুজনের ভেতরে যুদ্ধে কুনওয়ার সিং প্রথম দিকে একটু জিতে যাচ্ছিল, মানে কুনওয়ার সিং প্রথম দিকে জিতে যাচ্ছিল এটা বলা যায়। প্রায় পুরোটা জিতেই গিয়েছিল, কিন্তু শেষের দিকে গিয়ে দেখা যায় যে একটা গুলি কুনওয়ার সিং এর বাঁ হাতে লাগে এবং তিনি ঘায়েল হয়ে পড়েন আর ফাইনালি তিনি ওই যুদ্ধক্ষেত্রে মারা যান। আর তারপর লি গ্র্যান্ট ওই আরার এরিয়া দখল নিয়ে নেয় এবং আরাতে ওই বিদ্রোহ থেমে যায়। তো এই হচ্ছে বিভিন্ন বড় বড় কেন্দ্রে বিভিন্ন বিদ্রোহ। আর এর পাশাপাশি আরো দুটো একটু বড় কেন্দ্র ছিল, সেটা হলো ফৈজাবাদ আর পাটনা। ফৈজাবাদ আর পাটনা, তবে এখানে তেমন খুব একটা বড়সড় আকার ধারণ করেনি, মোটামুটি একটু বড় ছিল। ফৈজাবাদে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল মৌলভী আহমেদুল্লাহ শাহ আর পাটনাতে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল পীর আলী। এই দুই জায়গায় বিদ্রোহ থামানোর জন্য কোনো এক্সাক্ট সেনাপতি আসেনি, এমনি যে সমস্ত ইংরেজ সৈন্যরা ছিল তারাই এই বিদ্রোহ থামিয়ে দেয়।